প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন সমৃদ্ধির জন্য বিনিয়োগ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা সাধারণত বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং বিনিয়োগ নিয়ে আলোচনা করে থাকি। প্রতিটি পর্বে আমাদের সাথে আলোচনায় যুক্ত হন একজন ব্যবসায়ী নেতা, একজন উদ্যোক্তা অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা রেগুলেটররা। তো আজকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ। ডক্টর শহীদুল জাহিদ, আপনাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। আমরা আজকে এই অনুষ্ঠানে বাংলাদেশের যে প্রস্তাবিত বাজেট, সেই বাজেটে যেটা যদিও আমরা প্রস্তাবিত বলছি, ইতিমধ্যে কিন্তু এটা যেহেতু অর্ডিন্যান্স আকারে জারি হয়েছে, যে বাজেটটা দেয়া হয়েছে, এই বাজেটে ব্যবসা বাণিজ্য এবং নতুন উদ্যোগের জন্য কী ধরনের বা বিনিয়োগের জন্য কী ধরনের সুবিধা রাখা হয়েছে, এইগুলি নিয়ে আলোচনা করব। তার আগে আমরা বাজেটের উপর আমাদের একটি প্রতিবেদন দেখে নিই। জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় এবার সংসদের বাইরে বাজেট উপস্থাপন করা হয় ভিন্ন আঙ্গিকে। অনাড়ম্বর আয়োজনে বাংলাদেশ টেলিভিশনে হাজির হন অর্থ উপদেষ্টা। স্টুডিও থেকে সরাসরি 2025-26 অর্থবছরের বাজেট উপস্থাপন করেন জাতির সামনে। শ্রদ্ধায় স্মরণ করছি গত বছরের জুলাই আগস্ট মাসের বিপ্লবের অকুতোভয় শহীদগণকে, যারা প্রথমবারের মতো জাতীয় বাজেট উপস্থাপন করার শুরুতে ডক্টর সালিউদ্দিন আহমেদ মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের শহীদদের প্রতি সম্মান জানান। তুলে ধরেন দায়িত্ব নেয়ার সময় প্রাপ্ত ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার নিরলস প্রচেষ্টার চিত্র। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনে একটি উন্নত সমাজ বিনির্মাণের উদ্দেশ্যে আমরা যে সকল কার্যক্রম গ্রহণ করেছি, তার মূল লক্ষ্য হচ্ছে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন ভিত্তিক সমাজ বিনির্মাণ, যার মাধ্যমে আমূল পরিবর্তন হবে দেশের মানুষের জীবনমানের এবং মুক্তি মিলবে বৈষম্যের দুষ্ট চক্র থেকে। যে স্বপ্নকে ধারণ করে জুলাই অভ্যুত্থানের ভিত রচিত হয়েছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করে আগামী প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর বাসযোগ্য আবাসস্থলকে রেখে দিতে চাই। জনগণের জীবনযাত্রায় নিয়ে আসতে চাই এক সুদূর প্রসারী পরিবর্তনের ঢেউ। আমরা সে লক্ষ্যকে সামনে রেখে এবারের বাজেট সাজাবার চেষ্টা করেছি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করার বড় চ্যালেঞ্জ ভালোভাবে মোকাবেলা করেছে। প্রবাসী আয়ে সাফল্য, রফতানি প্রবাহ ঠিক রাখা, রিজার্ভ পরিস্থিতির উন্নয়ন সহ সামষ্টিক অর্থনীতির ইতিবাচক দিকগুলো তুলে ধরেন অর্থ উপদেষ্টা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বিগত মাসগুলোতেই আমরা ধারাবাহিকভাবে সংকোচনমূলক মুদ্রানীতি অবলম্বন করেছি। আসার কথা হলো, এবারে রমজান মাসে নিত্য প্রয়োজনের পণ্যের বাজার স্মরণকালের মধ্যে সবচেয়ে স্থিতিশীল ছিল। এ ধারা অব্যাহত থাকলে এই জুন মাসেই পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি 8% কোঠায় নেমে আসবে। মূল্যস্ফীতির সাথে এই লড়াইয়ের ফলে আমাদের জিডিপি প্রবৃদ্ধির অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম হতে পারে। এবারের বাজেটের আকার ইতিহাসের প্রথমবারের মতো আগের বাজেটের চেয়ে ছোট উল্লেখ করে অর্থ উপদেষ্টা জানান, এর ফলে আরও বাস্তবভিত্তিক হয়েছে বাজেট। জিডিপি বা প্রবৃদ্ধির গতি বাড়ানোর পরিবর্তে অর্থনীতির ভিত মজবুত করার উপর মনোযোগ দিয়েছে সরকার। প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণার জোর দিতে। তাই প্রথাগত ভৌত অবকাঠামোর তৈরির খতিয়ান তুলে ধরার পরিবর্তে আমরা এবারের বাজেটে প্রাধান্য দিয়েছি মানুষকে। মৌলিক অধিকারের নিশ্চয়তা, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, জীবিকার নিরাপত্তা এবং বৈষম্যহীন পরিবেশ, এই অত্যাবশ্যক উপাদানগুলো ছাড়া যে কোনো রাষ্ট্র অকার্যকর হয়ে পড়ে দুর্বল হয় সমাজের ভিত। এবারের বাজেটে তাই শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, নাগরিক সুবিধা, কর্মসংস্থান ইত্যাদি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার উপর জোর দিচ্ছে সরকার। সে লক্ষ্য বাস্তবায়নে আগামী অর্থবছরে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেওয়ার কথা জানান সালেউদ্দিন আহমেদ। জুলাই বিপ্লব সুন্দর আগামী নির্মাণের যে বিরল সুযোগ তৈরি করেছে, তা কাজে লাগানোর গুরুত্বের কথা তুলে ধরেন তিনি। জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারীরা আমাদের সামনে একটি বিরল সুযোগ তৈরি করে দিয়ে গেছেন দেশকে সঠিকভাবে পরিচালিত করে ভবিষ্যতের জন্য শক্ত ভিত গড়ার। আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতায় সেই লক্ষ্য পূরণের প্রত্যয় সুশাসন প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কার অঙ্গীকার পূরণে করাই হবে আমাদের আগামী দিনে আমাদের প্রধান লক্ষ্য। সংসদ কার্যকর না থাকায় এবার বাজেট নিয়ে আলোচনা পর্যালোচনা হবে ভিন্ন আঙ্গিকে।
30 জুন রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বাজেট পাশ হবে। 1 জুলাই থেকে নতুন অর্থবছরে কার্যকর হবে এ বাজেট। আপনার কাছে শুরুতে যেটা বলছিলাম, আমরা জানবো যে এই যে বাজেট যেটা দেওয়া হয়েছে, এই বাজেটে এখানে বিনিয়োগকে কিভাবে দেখা হয়েছে, অথবা নতুন কোনো উদ্যোক্তা যদি কোনো উদ্যোগ নেয় তাকে কি ধরনের নীতি সহায়তা দেওয়া হয়েছে? বর্তমানে যে অন্তর্বর্তী সরকার, তারা তাদের প্রথম বাজেট ঘোষণা করেছেন। তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা মহোদয়, তাদের যে প্রস্তাবিত বাজেট, যেটা আপনি ইতিমধ্যে বললেন যে উপস্থাপিত হয়েছে, এবং যেহেতু অধ্যাদেশ আকারে ঘোষণা করা হয়েছে, হয়তো কিছু এখানে মতামত যাচাই সাপেক্ষে বা কিছু গৃহীত হতে পারে, বা কিছু বর্জন হতে পারে, বা কিছু সংস্কার হতে পারে। বাট আমরা ধরে নিচ্ছি যে যেভাবে প্রস্তাব করা হয়েছে সেভাবে হয়তো এটি পাশ হয়ে যাবে। বর্তমানে যে বাজেট এর যে আকার আয়তন যেটা আছে, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে বিগত সময়ের, গত বছরের যে বাজেটটা ছিল তার চেয়ে 7,000 কোটি টাকার মতো কম। বিগত অর্থ বছরের যে বাজেটটি ছিল সেটা হচ্ছে 7,97,000 কোটি টাকা, কিন্তু বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে যে 7,90,000 কোটি টাকা প্রস্তাবিত বাজেট। এখানে অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র কমিটির প্রধান জনাব দেবপ্রিয় ভট্টাচার্য মহোদয়, তিনি তার শ্বেতপত্রের একটি ক্লজে বলেছেন যে পতীত সরকারের সময়ে 15 বৎসরে 1,63,000 কোটি টাকা থেকে শুরু করে প্রায় 2,80,000 কোটি টাকার মতো শুধুমাত্র বাজেট থেকে তছরূপ হয়েছে। তো সেই হিসেবে যদি আমরা ধরি, তাহলে 15 বৎসরে যদি প্রায় 2,80,000 কোটি টাকার মতো তছরূপ হয়ে থাকে, তাহলে প্রতি বছর কিন্তু প্রায় 18 থেকে 20,000 কোটি টাকার মতো তছরূপ হয়েছে। সে তুলনায় আমাদের যে এই বর্তমানে প্রস্তাবিত যে বাজেটটা, সেখানে 7,000 কোটি টাকা সংকোচন করা হয়েছে, সেটা কিন্তু আসলে কিছুই না। আমরা যেটা মনে করি যে প্রস্তাবিত বাজেটটি যদি দক্ষতার সাথে এটি ইমপ্লিমেন্টেশন করা, প্রয়োগ করা সম্ভব হয়, বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে শুধুমাত্র বিনিয়োগকারী নয়, যারা এই বাজেটের স্টেক হোল্ডার, তথা শিক্ষা খাত, স্বাস্থ্য খাত থেকে শুরু করে সামাজিক উন্নয়ন খাত থেকে শুরু করে আপনার সামরিক থেকে শুরু করে বৈদেশিক বাণিজ্য থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই হয়তো এখানে একটি আশার কথা আমরা হয়তো শুনতে পাবো। এখানে যে বিষয়টি খুব বেশি মাত্রায় প্রণিধানযোগ্য, সেটা হচ্ছে যে বর্তমান বাজেটের যে নীতি সহায়তা, বিশেষ করে উদ্যোক্তাদের জন্য এটা কতটুকু আসলে গ্রহণযোগ্য। তো আমরা বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা মহোদয়, তিনি কিন্তু তার যৌবনকাল থেকেই মূলত দারিদ্র্য বিমোচন এবং কর্মসংস্থান সৃষ্টির পিছনেই কিন্তু তার অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেটি কিন্তু পরিচালিত করে আসছেন। তার যে উদ্যোগ তথা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তিনি ফিনান্সিয়ালি ইনক্লুশন, গ্রামের যারা অসহায়, অসচ্ছল, বিশেষ করে নারী যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন, এদেরকে কিন্তু যেখানে প্রাতিষ্ঠানিক যারা প্রতিষ্ঠানগুলো তাদেরকে অর্থ সহায়তা দেয় না, দ্যাট মিনস এই ধরনের ব্যক্তিবর্গ কিন্তু ব্যাংকে গিয়ে বা অন্য কোনো ধরনের আর্থিক প্রতিষ্ঠান থেকে তারা অর্থ সহায়তা বা লোন, ঋণ করতে পারেন না। কিন্তু তাদের মধ্যে যারা কোলেটারাল ছাড়াই, জামানত ছাড়াই ঋণ প্রদানের যে একটি সুযোগ সৃষ্টি করে দেওয়া, সেটা কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার যৌবনকাল থেকে এটা শুরু করেছেন। তো সুতরাং এই বাজেটে তার একটি প্রতিফলন থাকবে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য প্রায় 100 কোটি টাকার মতো এখানে বরাদ্দ রাখা হয়েছে। এবং আমরা একটি বিষয় না বললে নয়, যদিও ইতিপূর্বের যে বাজেট সমূহ আমরা দেখেছি, সেখানেও কিন্তু এই ধরনের একটি বাজেট বরাদ্দ আগে থাকতো, কিন্তু সেটা ইমপ্লিমেন্টেশন হতো না। হয়তো কখনো নারী উদ্যোক্তাদের নামে অথবা এই ধরনের কোনো মুখরোচক কোনো নামে, স্টার্ট আপ ভেঞ্চার, এর জন্য হয়তো কিছু রাখা হতো। কিন্তু এই বছর যেটা 100 কোটি টাকার মতো যেটি রাখা হয়েছে, আমরা মনে করি যে এটি যদি সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়, যাদেরকে টার্গেট করে এই অর্থ বরাদ্দটা রাখা হয়েছে, এটি যদি সঠিকভাবে খরচ করা সম্ভব হয়, তাদের কাছে যদি অর্থ সহায়তাটা পৌঁছানো সম্ভব হয়, তারা হয়তো কিছুটা হয়তো করে দেখাতে পারবেন বলে আমি মনে করি। আপনার কাছে আরেকটু বিষয় যদি আমরা জানতে চাই, যে ধরেন নতুনদের জন্য রাখা হয়েছে, যারা এক্সিস্টিং বিজনেসে আছে, তাদের জন্য যে ফিসক্যাল পলিসি চেঞ্জেস হয়েছে, তারা কি এখানে কমফোর্ট পাচ্ছে কিনা, বা কি ধরনের কমফোর্ট পাবে বা তারা পেতে পারে?
এখানে যারা বিজনেস শুরু করেছেন ইতিমধ্যে বা ব্যবসা পরিচালনা করছেন, তারা কিন্তু আসলে সরকার থেকে সহযোগিতা পাবেন এই মর্মে কিন্তু ব্যবসা শুরু করেননি। কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠান টিকে থাকে মূলত হচ্ছে মুক্তবাজার অর্থনীতির সময়ে, মূলত হচ্ছে যে এখানে তার চাহিদাটা আছে কিনা, তার বাজারটা আছে কিনা, তিনি যে পণ্যটা উৎপাদন করেন, যে পণ্যটা আমদানি করেন বা যে পণ্যটা বিক্রি করেন, তার চাহিদা আছে কিনা। যদি সম্যক বা যথারীতি যথেষ্ট চাহিদা থাকে, তাহলে কিন্তু তিনি ইতিমধ্যেই যেহেতু বিজনেসটা পরিচালিত অপারেটিং বিজনেস, সুতরাং তিনি এই সমস্ত পণ্য অথবা সেবা বিক্রি করে যথেষ্ট লাভ অথবা লোকসান যেটাই হোক না কেন, ব্যবসাতে তো ঝুঁকি আছেই, লাভও হতে পারে, লোকসানেরও কিন্তু অপশন এখানে থাকতেই পারে। কিন্তু বাংলাদেশে খুব যে বেশি লাভ মানে লোকসান হয় এরকম কিন্তু আমরা কিন্তু দেখি না। কারণটা হচ্ছে বাংলাদেশ বহু জনগোষ্ঠীর একটি দেশ, এবং এখানে খাদ্য, বস্ত্র, বাসস্থান থেকে শুরু করে আমাদের যে বিজনেসগুলো আছে এগুলো কিন্তু মৌলিক ধারার বিজনেস। এখানে কিন্তু লাক্সারি আইটেম এখানে খুব বেশি মাত্রায় কিন্তু আমদানিও হয় না, লোকালি প্রডিউসও হয় না। আমরা যে ধরনের আইটেমগুলো বাংলাদেশের অর্থনীতিতে প্রচলিত, এগুলো কিন্তু একেবারেই প্রচলিত পণ্য, এবং এই পণ্যগুলোর কিন্তু চাহিদা ব্যাপক। এটা শহর থেকে শুরু করে গ্রাম বা গঞ্জ যেখানে বলেন না কেন। সুতরাং যে পণ্যের এত বেশি মাত্রায় চাহিদা আছে, তাহলে সেই পণ্যের যারা ব্যবসা করেন তারা লোকসান কেন করবেন? বরঞ্চ সরকারকে তারা বিভিন্নভাবে সহযোগিতা করতে পারেন, যে কর প্রদানের মাধ্যমে অথবা এই বিভিন্ন ধরনের নীতি সহায়তা কম নেওয়ার মাধ্যমে সরকার তাহলে কিছুটা রিল্যাক্স ফিল করতে পারবেন, যাতে করে তারা কিছুটা রিল্যাক্স হয়ে এই বরাদ্দটুকু হয়তো দারিদ্র্য বিমোচন অথবা কর্মসংস্থান সৃষ্টি অথবা সামাজিক সুরক্ষা অথবা বৈষম্য নিরসন এরকম কিন্তু যেগুলো মানে ট্রাস্ট সেক্টর আছে, খুবই জনগুরুত্বপূর্ণ সেক্টর আছে, সেখানে কিন্তু তাহলে সরকার হয়তো বিনিয়োগ করতে পারবে। আমি যদি আপনার কাছে স্পেসিফিক জানতে চাই, যেমন টার্নওভার ট্যাক্সটা এবার বাড়ানো হলো, এআইটিটা যেটা 0.25 ছিল এটা 1% করা হলো। তো যারা ধরেন এখনও ব্যবসায় বিনিয়োগ করছে, ব্যবসা এখনও প্রফিট মেক করতে পারছে না, তাদের জন্য এটা কি চাপ তৈরি করবে কিনা, বা তারা কোনো ধরনের চ্যালেঞ্জ অনুভব করবে কিনা? ব্যবসা যারা করেন, ইতিপূর্বে আমি বলেছি, আপনার প্রশ্নের মধ্যে উত্তরটা ছিল যে যারা বিজনেস করতে আসেন তারা কিন্তু চ্যালেঞ্জ নিয়েই কিন্তু ব্যবসা করবেন। এই জন্যই তারা কিন্তু আসলে চাকরিতে যাচ্ছেন না। চাকরি তুলনামূলকভাবে কম ঝুঁকি, কারণটা হচ্ছে তিনি অন্যের প্রতিষ্ঠানে খেটে তিনি তার মজুরি অথবা স্যালারি পেয়ে থাকেন, বেতন পেয়ে থাকেন। কিন্তু যিনি ব্যবসা করেন তার তো আসলে মুখ্য উদ্দেশ্য হচ্ছে তিনি ঝুঁকি গ্রহণের মাধ্যমে অনেক বেশি কিন্তু প্রফিট করতে পারেন। তার যদি অনেক বেশি প্রফিটই হয়, সেখান থেকে সামান্য একটি অংশ সরকারকে দিলে এটা তো তার সামাজিক মর্যাদা বৃদ্ধি করবে, তার আত্মমর্যাদা বোধ বৃদ্ধি করবে, সামাজিক অবস্থান ক্রিয়েট করবে, এবং তাদের মধ্যে একটি প্রতিযোগিতা হওয়া উচিত যে কোন ব্যবসায়ী কত বেশি মাত্রায় সরকারকে ট্যাক্স দিয়ে সামাজিক অর্থনৈতিক উন্নয়নে বা দারিদ্র্য বিমোচনে তারা ভূমিকা রাখতে পারছেন। আমি মনে করি এই সরকার যে প্রস্তাবনা যেটা দিয়েছে যে 0.25% থেকে এটা বৃদ্ধি করে 1% কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য যেটা করা হয়েছে, এখনও কিন্তু সংশোধনের সুযোগ আছে, কিন্তু আমরা মনে করছি না যে 1% থাকলেও এটা ব্যবসায়ীদের জন্য খুব বেশি মাত্রায় কঠিন কিছু হবে, কারণ এটা কিন্তু ব্যবসায়ীরা আরও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এটাকে হয়তো কাভার করতে পারবে বলে আমি বিশ্বাস করি। বাজেটে এমন কিছু দেখছেন যে কোনো নতুন খাত বা বিশেষ খাতকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, যেখানে বিনিয়োগ বা স্থানীয় শিল্পকে উৎসাহিত করার জন্য কোনো? এখন আমরা ওইরকম বিশেষ কোনো বিষয় আমরা দেখতে পাচ্ছি না। কারণটা হচ্ছে বর্তমান সরকার তারা কিন্তু আসলে, আপনি নিশ্চয়ই আপনার মনে আছে বা দেশবাসী অবগত আছেন যে কোন পরিস্থিতির মধ্য দিয়ে বর্তমান সরকার দায়িত্বভার গ্রহণ করেছেন। আমরা কিন্তু ভুলে গেলে চলবে না যে আজ থেকে 1 বছর আগে আমরা কোন অবস্থানে ছিলাম। যেহেতু একটি রিজিম প্রায় 15-16 বৎসরের মতো সময়কাল ধরে তারা শাসন কার্য পরিচালনা করেছে, এবং তারা পতিত সরকার, তারা এখান থেকে বিদায় নিয়েছে। একটি জুলাই আগস্ট একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এবং সেই সরকারের চ্যালেঞ্জের কিন্তু অন্ত নেই। এখানে একই সাথে যারা হচ্ছে যে অনেক ব্যবসায়ী কিন্তু আছেন যারা বিগত সরকারকে সাপোর্ট করেছেন, রাজনীতিবিদ আছেন, তারা দেশান্তরী হয়েছেন এবং তারা অসহযোগিতা পর্যন্ত করছেন। ব্যাংক খাতগুলো থেকে টাকা তছরূপ করে বা লুটপাট করে নিয়ে গিয়েছেন, সেখানে ক্যাপিটাল শর্টেজ আছে। তো এখানে দারিদ্র্যের যেটা মাত্রা সেটা কিন্তু প্রকট রূপ ধারণ করছে। এখানে
বেকারত্বের হার এটা কিন্তু তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে, ধনী গরিবের বৈষম্য এগুলো বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এইগুলো সরকারের জন্য প্রায়োরিটি সেক্টর বলে আমরা মনে করি। সরকার যথেষ্টভাবেই এই বিশেষ কিছু সেক্টরে, বিশেষ করে দারিদ্র্য, সরকার ইতিমধ্যে আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় তিনি বলেছেন যে ৩-০ চ্যালেঞ্জ বা মোকাবেলা করার বাজেট, তথা হচ্ছে দারিদ্র্য এটা কমানো। এখানে তো শূন্যের কোঠায় আনা সম্ভব না, দারিদ্র্য কখনোই শূন্যের কোঠায় কোনো দেশে আসেনি। বেকারত্ব, ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট এটা তো থাকে এবং থাকবেই। এর নিচে যদি আসে তখন আবার অর্থনীতি বিপদগ্রস্ত হতে পারে। সাথে সাথে যে কার্বন নির্গমনের, যেটা জিরো কার্বন এমিশনের কথা আমরা শুনে আসি, এটাও আমাদের দেশে তো আসলে বনাঞ্চলের পরিমাণটা তুলনামূলকভাবে অনেক কম। সে তুলনায় নতুন নতুন শিল্প কারখানা হচ্ছে, গাড়ি ঘোড়া যেগুলো মানে এখানে চলে সেগুলো কিন্তু আসলে ফিটনেসবিহীন বা কম ফিটনেস আছে। তো এরকম একটি বাস্তবতায় কিন্তু আসলে এই বাজেটটা বাস্তবায়ন করা কঠিন। তারপরও তারা যে আসলে এই চ্যালেঞ্জগুলোর মধ্য দিয়ে সাথে সাথে আরেকটা বিষয় অবতারণা না করলেই নয়, আমরা কিন্তু প্রতিনিয়তই দেখতে পাই যে কোনো না কোনো গোষ্ঠী তারা হয়তো সরকারকে নানাভাবে চাপে ফেলার জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। ইভেন যারা হচ্ছে এই বাজেটের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এনবিআর কর্তৃপক্ষ যারা আছেন, ফলে তাদের মধ্যেও কিন্তু একটা অসহযোগিতা আছে। যেহেতু ইতিমধ্যে আমরা জানি এনবিআরকে বিলুপ্ত করে 2টি স্বতন্ত্র প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে, তো সুতরাং সেখান থেকেও কিন্তু একটা অসহযোগিতা আছে। সাধারণ মানুষদের মধ্যেও কোনো না কোনো দিন দেখবেন যে কোনো শিক্ষকদের মধ্য থেকে, কখনো অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের মধ্য থেকে, বা জুনিয়রদের মধ্য থেকে, ছাত্রদের মধ্য থেকে, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে কিন্তু তারা হচ্ছে এক ধরনের দাবি দাওয়া নিয়ে একদম রাস্তায় বসে যাচ্ছে। সরকার এই মুহূর্তে তারা যে চ্যালেঞ্জগুলো ঠিক করেছে, যে মূল্যস্ফীতি কমানো, দারিদ্র্য কমানো, এবং হচ্ছে বেকারত্বের হার কমানো, এবং হচ্ছে সামাজিক সুরক্ষা খাতে তাদের যে বরাদ্দ, এগুলো যথার্থভাবে আমরা মনে করি যে প্রায়োরিটি সেক্টর, এবং হচ্ছে আর্থিক খাতে শৃঙ্খলা আনয়নের জন্য তারা বাজেট থেকে বিশেষ বরাদ্দ রেখেছেন। এই জন্য তাদেরকে সাধুবাদ জানাই। সুতরাং এই মুহূর্তে নতুন শিল্প কারখানা বা উদ্যোগ তৈরির পিছনে তাদের যদি আমরা মনে করি না সেটাকে সরকার গুরুত্বহীনভাবে দেখছেন, হয়তো ভবিষ্যতে তারা দেখবেন বলে আমরা প্রত্যাশা রাখি। যেটা আপনি বলছেন ইনফ্লেশনের কথা, এই বাজেটে যে উদ্যোগগুলি নেওয়া হয়েছে, এতে আপনার কাছে মনে হচ্ছে কি মূল্যস্ফীতি কন্ট্রোল করার জন্য প্রপার মেজার্স নেওয়া আছে কিনা? যে টার্গেট সেট করা আছে, আপনি দেখবেন যে এবারের বাজেটে কিন্তু একটা জিডিপির গ্রোথেরও টার্গেট প্রজেকশন করা আছে, টেন্টেটিভ প্রজেকশন আছে, আবার ইনফ্লেশনের আছে। তো আপনার কাছে কি মনে হচ্ছে একজন শিক্ষক হিসেবে যদি একাডেমিক জায়গা থেকে আলোচনা আমরা করেন? একাডেমিক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মূল্যস্ফীতি আসলে তো আমাদেরকে দুর্দশার পরিমাণ বাড়িয়ে দেয়। আমরা বাজারে যখন যাই, একটি খালি ব্যাগ নিয়ে যখন যাই এবং কিছু টাকা দিয়ে যে দ্রব্য কিনি, মানে কি পরিমাণ দ্রব্য ব্যাগে ভরে আমরা নিয়ে আসতে পারি, তাই না? তো সুতরাং আমরা যদি বেশি টাকা দিয়ে কম পরিমাণ দ্রব্য সামগ্রী কিনে থাকি, তাহলে এটা ইউটিলিটি পরিমাণটা কমে যায়, জীবনযাত্রার মান যেটা সেটা ব্যাহত হয়। সুতরাং মূল্যস্ফীতি কমানো যে কোনো সরকারের পক্ষেই জন্যই একটি অগ্রাধিকার সেক্টর বলে পরিগণিত হয়। এবং এটা বাজেটে যে আসে তা না, এর সাথে আরও বিভিন্ন সেক্টর কিন্তু জড়িত আছে। এখানে ফিসক্যাল পলিসির মাধ্যমেই মূল্যস্ফীতি কমবে এরকম কখনোই কেউ মনে করে না। এখানে মনিটারি পলিসিরও একটি ব্যাপক এখানে ভূমিকা আছে। সাথে সাথে যেটা আছে যে এই মুহূর্তে আমাদের বিশেষ যেহেতু ব্যুরো অফ বিজনেস স্ট্যাটিস্টিক্স বিবিএস যারা, তারা হচ্ছে যে পরিসংখ্যান যেটা দেয়, এখন যেটা আমরা শুনতে পাচ্ছি যে 1% ঘরে চলে এসেছে, সিঙ্গল ডিজিটে চলে এসেছে, কিন্তু আসলে এটার মানে বাস্তবায়নটা আমরা সেভাবে দেখতে পাই না। যদিও সরকার একটা প্রক্ষেপণ করেছে যে 6% ঘরে মূল্যস্ফীতিটা নিয়ে আসবে, কিন্তু এটা খুব চ্যালেঞ্জিং বটে। কারণটা এটা সরকারের হাতেও থাকে না সবসময়। কারণটা হচ্ছে যদি হুট করে চাহিদা বেড়ে যায় তাহলে দাম বেড়ে যেতে পারে। এখন চাহিদা বৃদ্ধির পেছনে সরকারের হয়তো হাত থাকে না, বিশেষ কোনো কারণ ঘটতে পারে। আবার এই যে বিভিন্ন ধরনের দৈব দুর্বিপাক, এখন যেটা হচ্ছে যে জ্যৈষ্ঠ মাস, এই সময় তো এত বেশি বৃষ্টিপাত আমরা কখনোই দেখিনি। এই যে বিরূপ আবহাওয়া অথবা হচ্ছে নিম্নাঞ্চল প্লাবিত হওয়া, তো এই সমস্ত এলাকায় দেখা যাচ্ছে বিশেষ বিশেষ পণ্যের চাহিদা বেড়ে যেতে পারে। সুতরাং এই দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ এটি অগ্রাধিকার বটে, কিন্তু এটি অতীতেও চ্যালেঞ্জিং ছিল, বর্তমানেও চ্যালেঞ্জিং এবং ভবিষ্যতেও চ্যালেঞ্জিংই থেকে যাবে বলে আমরা মনে করি।
আপনি জানেন যে আমাদের যে বর্তমান সরকারের একটা মানে অন্যতম এজেন্ডা হলো বিদেশি বিনিয়োগকে এদেশে নিয়ে আসা। এই বাজেটে বিদেশি বিনিয়োগকে বাংলাদেশে আনার জন্য কী ধরনের পলিসি রাখা হয়েছে বা যে পলিসিগুলি রাখা হয়েছে এটাকে আপনি কিভাবে দেখেন? ওয়েল, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আসবে এটা অবধারিত। কারণটা হচ্ছে যে আমরা খুব মানে ট্রেডিশনাল থিওরি অফ এফডিআই, দ্যাট মিনস ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের কথা ওই দিকেই যদি আলোকপাত করি, সেখানে হচ্ছে যে ক্যাপিটাল এর কস্ট অথবা ইন্টারেস্ট কোন দেশে কত বেশি। আমরা যদি মুক্তবাজার অর্থনীতির যুগে যেহেতু আমরা বসবাস করি, অবস্থান করছি, এই মুহূর্তে তো আসলে মানে বর্ডার কোনো আসলে ফ্যাক্টর না। আমরা ধরে নিচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার এখানে কিন্তু টেন্টেটিভলি জিরো বা তার কাছাকাছি, ওখানে সেভিংসের উপরে সুদ নেই বললেই চলে। কিন্তু আমাদের এখানে সেভিংসের উপরে সুদের হার কোনো ইভেন ব্যাংকিং খাতে যদি আমরা বলি এখানে 9% বা 10% বা আরও বেশিও দিচ্ছে। আবার সরকার যে সঞ্চয়পত্র সেখানেও কিন্তু আরও বেশি 10% বেশি ইফেক্টিভ সুদ কিন্তু তারা এখানে অফার করছে। একজন বিনিয়োগকারী তিনি যদি নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করেন, মনে করুন একজন জার্মান দেশের বিনিয়োগকারী, তিনি জার্মান দেশে বিনিয়োগ করলে তিনি ওখান থেকে সুদ পাবেন হচ্ছে 2%, আর উনি যদি বাংলাদেশে বিনিয়োগ করেন তাহলে এখান থেকে তিনি সুদ পাবেন 10%। উদাহরণস্বরূপ ধরলাম, তাহলে শুধুমাত্র তার বিনিয়োগ সিদ্ধান্তের কারণেই যে আমি জার্মান দেশের কোনো প্রজেক্টে বিনিয়োগ না করে আমি বাংলাদেশের একটা প্রজেক্টে বিনিয়োগ করছি, এখান থেকে আমার কিন্তু নেট স্প্রেড যেটা আছে সেটা 8%-এর ঘরে চলে যাচ্ছে। তো সুতরাং বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করবে এটা একটি অবধারিত সত্য বলেই আমরা ধরে নিচ্ছি। কিন্তু আমাদের এখান থেকে যে সহযোগিতাপূর্ণ মনোভাব সেটা হচ্ছে যে একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এবং হচ্ছে সামাজিক অস্থিরতা দূর করতে হবে এবং হচ্ছে পলিটিক্যাল স্ট্যাবিলিটি, এই তিনটি সেক্টরে যদি যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যদি আমরা করে দিতে পারি, যেমন বাংলাদেশে আমরা বিনিয়োগের জন্য হচ্ছে ইপিজেড স্থাপন করে দিয়েছি বা বিশেষ বিনিয়োগ অঞ্চল তৈরি করে দিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এগুলো কিন্তু যদি আমরা দেখেন বাংলাদেশে তো যে কোনো বন্দরে যাবেন যানজট, আপনি বিমানবন্দরে যাবেন সেখানেও যানজট থাকে, তাহলে এটা কস্ট অফ ইম্পোর্ট বা এক্সপোর্ট সেখানে তো কিন্তু আসলে খরচটা বাড়িয়ে দেয়। আমাদের জ্বালানির সংকট আছে এটা তো, এবং হচ্ছে দক্ষ মানব সম্পদ এখানেও কিন্তু আমাদের একটা বড় ধরনের দুর্বলতা আছে। আমরা আইটি সেক্টর যেটা আছে সেখানেও কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যদি আমরা না করতে পারি, বিশ্ববাজারের তুলনায় কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কিন্তু পিছিয়ে থাকবো। আমাদের কম্পিউটার আছে বা আমাদের টেকনোলজি আছে, ইনস্ট্রুমেন্ট আছে, কিন্তু সেই ইনস্ট্রুমেন্টটা যথেষ্টভাবে ফুল ক্যাপাসিটিতে অপারেট করার মতো কিন্তু আসলে আমাদের জনবল এখন আমরা গড়ে তুলতে পারিনি। যারাই বা দক্ষতার সহকারে এখানে গড়ে ওঠে তারাও কিন্তু আসলে বিদেশে চাকরির জন্য চলে যায়। সুতরাং আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য এখানে আগেও চেষ্টা করা হয়েছে, এখনও হয়তো এই প্রচেষ্টা যেটা এটা অব্যাহত থাকবে। পরিশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে রাজনৈতিক যে স্ট্যাবিলিটি এটা কিন্তু আসলে খুবই জরুরি ভিত্তিতে মানে প্রতিষ্ঠা করা দরকার। কারণটা হচ্ছে বিদেশি বিনিয়োগকারী তিনি তখনই এখানে আকৃষ্ট হবেন যখন তিনি দেখবেন যে তিনি যে চুক্তিটা স্বাক্ষর করেছেন এই চুক্তিটা পরবর্তী নির্বাচিত বা দীর্ঘমেয়াদী যারা ক্ষমতায় থাকবেন তাহলে তারা এটাকে যাতে অমর্যাদা না করেন, এই চুক্তিটা এটা সম্মান করবেন এবং চুক্তির শর্তাবলী মেনে চলবেন, এবং তাহলেই কিন্তু তারা এখানে আকৃষ্ট হবেন। আমরা মনে করি আমাদের বর্তমানে যারা বিশেষ করে আর্থিক খাতের নেতৃত্ব দিচ্ছেন তারা সুযোগ্য নেতৃবর্গ এবং তারা এগুলোতে আলোকপাত করবেন বলে আমি বিশ্বাস করি। একেবারে শেষের দিকে আপনার কাছে একটা প্রশ্ন, আমরা বিদেশি বিনিয়োগ নিয়ে কথা বলছি, আমাদের দেশি যারা তরুণ উদ্যোক্তা তারা বিনিয়োগ করতেছে অথবা আমাদের যারা প্রবাসীরা আছে যারা দেশের বাইরে গেছে তাদের কাছে বিনিয়োগ করার মতো অর্থ আছে, তাদেরকে এদেশে বিনিয়োগ করার জন্য কোনো মেসেজ দেবেন কি? তারা কি করতে পারে এখানে? বাংলাদেশ শুধু বিনিয়োগের জন্য না, ব্যবসায়ের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ হাব হিসেবে কিন্তু অদূর ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবে। সবচেয়ে বড় যেটা কারণ সেটা হচ্ছে যে বাংলাদেশের জনগোষ্ঠী এখানে যেহেতু 18 থেকে 20 কোটি মানুষের বসবাস, এই প্রত্যেকটা মানুষ যদি একটা করে জামা কেনে, এক জোড়া করে জুতা কেনে, একটা করে ঘড়ি পারচেস করে, একটি করে গাড়ি পারচেস করে, তাহলে আপনি চিন্তা করেন যে এখানে বিজনেসের ভলিউমটা কত ট্রিলিয়ন ডলারে উন্নীত হতে পারে। তাহলে এই সম্ভাবনার খাতটা কিন্তু আসলে কেউ মিস করতে চায় না। আমি মনে করি যে বাংলাদেশের যারা তরুণ উদ্যোক্তা
তারা যদি প্রথম থেকে শুরু করে তাহলে কিন্তু দৌড়ে তারা এগিয়ে থাকতে পারেন। বিশেষ করে যারা প্রবাসী ভাই বোনেরা আছেন তাদের কষ্টার্জিত অর্থ তারা এখানে যদি সঠিকভাবে নিয়ম শৃঙ্খলা মেনে এবং সঠিক পদ্ধতি মেনে এবং সঠিক সেক্টরে যদি তারা বিনিয়োগ করতে সক্ষম হন তাহলে কিন্তু এই মানে মার্কেট থেকে যে ভবিষ্যতে যে ডিভিডেন্ডটা আসবে, প্রফিটটা আসবে, তার যেটা সিংহভাগ তারা কিন্তু নিজেদের ঝুলিতে পুঁততে পারবেন বলে আমরা মনে করি। বিদেশিরা আসার আগেই বাংলাদেশের যারা ঝুঁকি গ্রহণ করতে ইচ্ছুক তরুণ উদ্যোক্তা এবং প্রবাসী ভাই বোনেরা তারা যদি এগিয়ে আসেন তাহলে তাদের দেখা দেখি বিদেশিরাও কিন্তু আমাদেরকে ফলো করবে এবং আমাদের দেশের অর্থনীতি তথা জীবনমানের অ্যাগ্রিগেট উন্নতি হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ডক্টর শহীদুল জাহিদ, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আমাদেরকে আজকের অনুষ্ঠানে আপনার মূল্যবান মতামত দেওয়া এবং সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি পরবর্তীতে আবারও কোনো অনুষ্ঠানে আপনার সাথে আলোচনায় যুক্ত হব। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন। আমাদের এই অনুষ্ঠান আগামী সপ্তাহে আমরা আবার হাজির হব অন্য কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফিজ।